2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে রাজধানীতে মানুষকে হত্যা করে জীবন্ত এবং মৃত লাশের উপরে যারা নৃত্য করেছিল জীবন্ত মানুষকে বেহুশ করে, তাদের বিচার কবে হবে সেই রোড ম্যাপ ঘোষণা করুন। পিলখানার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের হত্যার বিচার এর জন্য রোড ম্যাপ ঘোষণা করুন। শাপলা চত্বরে হত্যাকারী যারা তাদের বিচারের রোড ম্যাপ ঘোষণা করুন। জুলাই এবং আগস্টে হত্যাকারীদের বিচারের রোড ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশে যাদেরকে আয়না করে ঢুকে হত্যা করা হয়েছে সেই বিচারের রোড ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশে উন্নয়নের জন্য কি কি করছেন সেই রোড ম্যাপ ঘোষণা করুন। তার সাথে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। বিদেশে যারা টাকা পাচার করেছে তাদের টাকাগুলো ফিরিয়ে আনার রোড ম্যাপ ঘোষণা করুন। অতএব একটি রোড ম্যাপ নয়, বরং হত্যাকারীদের বিচার এই জাতি আগে দেখতে চায়। আগামীর দিনগুলো হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেই বাংলাদেশে মারামারি কাটাকাটি দুর্নীতি অন্যায় কিংবা হিংসা বিদ্বেষ থাকবে না, বৈষম্য থাকবে না, সাম্যের বাংলাদেশ হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবচেয়ে অনেকগুলো গালি দিত, তার মধ্যে একটা গালি ছিল রাজাকার। আপনারা তো জানেনই নাকি? হ্যাঁ, বর্তমান জেনারেশন এই রাজাকারকে তাদের পোশাক বানিয়ে ফেলেছে। তারা বলেছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। হ্যাঁ, বলছে তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? দেখছেন? এই ফ্যানটা বন্ধ করলে ভালো হবে আমার জন্য, আপনাদের কষ্ট হবে না তো? আচ্ছা, ফ্যানটা বন্ধ করেন, জি অফ করে দেন। জি, দ্বিতীয়ত গালি দিত স্বাধীনতা বিরোধী। ওনারা হইল দেশপ্রেমিক, দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের মানুষকে হত্যা করে, দেশের মানুষকে রিমান্ড দেয়, আয়না ঘরে ঢুকায়, ফাঁসি দেয়। ওনারা হইল দেশপ্রেমিক। দেশটা তো পুরোটাই তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, ঠিক না বলেন? এবার খেয়াল করুন, তৃতীয় অনেকগুলো বলার পরে শেষবারে আরেকটা গালি দিত, সেইটার নাম হচ্ছে এরা হলো পাকিস্তানের দালাল। মনে পড়ে? এই 15-16টা বছরে তারা জামাত ইসলামী এবং বিএনপির উপরে মিথ্যা মামলা দেশে লাখোর উপরে, ঠিক না বলেন? ঘরে থাকতে দেয় নেই, ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, জখম করেছে, বাড়িঘর দখল করেছে, ঘের দোকানপাট বন্ধ করে দিয়েছে, দখল নিয়েছে, এমন কি আয়না ঘরে ঢুকিয়েছে, গুম করেছে, সর্বোপরি ফাঁসি পর্যন্ত দিয়েছে। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, বাংলাদেশের বিরোধী দল এবং মতের যারা আছে, কেউ কি পাকিস্তান পালিয়ে গেছে? কথা বলতে হবে আমার সাথে। কেউ পাকিস্তান পালিয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। যদি পাকিস্তানের দালাল হইতো এত অত্যাচার সহ্য করতে না পেরে কমপক্ষে পাকিস্তান যাইয়ে 2-4 জন আশ্রয় নিত। বিএনপি নেত্রী কি পাকিস্তান গেছে? জামাত ইসলামের কোন লোক পাকিস্তান গেছে? হেফাজত চরমনের কোন লোক পাকিস্তান গিয়ে পালিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। এই কথার সাথে আপনারা একমত কিনা? আমি 2টা হাত উঁচু করেন, আজ স্বীকৃতি নিতে হবে। বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। বলেন কোনো দালাল নাই, হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? ভারতে পালিয়েছে। অতএব যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়া পালায়। কিন্তু আমার কাছে আশ্চর্য লেগেছে, ভিন্ন, আমরা এটা জানতাম, নতুন প্রজন্ম পরে বুঝছে এরা যে ভারতের দালাল। এই প্রজন্ম যেহেতু বুঝেছে আগামী 100 বছর পর্যন্ত দালালদের বাংলাদেশে আর জায়গা হবে না। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, এরা পালালো মাত্র 5 আগস্টে, কিন্তু 18 বছর আগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেব, শহীদ মরহুম মকফুর, বাংলাদেশের কোরআনের পাখি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, তিনি বলেছেন বেশি লাফালাফি করবে না, গাছের গোড়া ধরে মুসলমানের নারা দিবে, দিল্লি গিয়ে মামাবাড়ি পড়বা। ওই জায়গায় যে পড়বে এই কথা উনি বুঝলেন কেমনে? অতএব কত জীবন্ত এক আল্লাহর ওলি,
এই জাতি হারিয়েছে, তাদেরকে বরদাস্ত করতে পারে নাই ভারতের দালালরা। এই কারণে তাকে জেলের মধ্যে 13 বছর আটকে রেখেছে। এরপর জেল থেকে বের করে হাসপাতালে চিকিৎসার নাম করে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। বর্তমান ইন্টেরিয়াল গভর্নমেন্ট, আমরা বিরোধী দল যারা আছেন, আপনারা সবাই চাচ্ছেন রাজনীতির স্বার্থী একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। এটা অবশ্যই তার করা উচিত এবং তিনি করবেন। কিন্তু তার আগে বাংলাদেশের মানুষ কয়েকটি রোড ম্যাপ দেখতে চায়। 1 নম্বরে চায় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের হত্যাকারীদের বিচার কবে হবে, সেই রোড ম্যাপ এই জাতি দেখতে চায়। এত সহজ নয়। আমরা একটি রোড ম্যাপ দেখতে চাই, শান্তির রোড ম্যাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, অতএব এই বিশাল রোড ম্যাপ নিয়ে সামনে আগানো হোক, এটা আমরা চাই। তিনি চট করে চলে আসতে চান, এখনো আপনি আসার দরকার নাই, আপনাকে আনতেই হবে। কারণ 1000 খুনের অপরাধে আপনি খুনি, এই বিচার জাতি দেখতে চায়। তার সাহায্য চাই একমাত্র কার কাছে? আশ্রয় চাই কোন রাষ্ট্রে? না আল্লাহর কাছে। কোন রাষ্ট্রের কাছে আমাদের আশ্রয় নাই, আমাদের আশ্রয় একমাত্র আল্লাহর কাছে। বাস করব বাংলাদেশে। বাংলাদেশ নিয়ে কেউ যারা খেলবে তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ স্বাধীনতাকামী, স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামপন্থী এবং দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে করতে হবে। আল্লাহ কবুল করুন। কিছু কিছু দালাল ইতিমধ্যে অতি বিএনপি হয়ে গেছে, আমি তাদের চিনি। গত বছরও বিএনপি কিংবা জামাতে ইসলামীর লোকদের নাম দেওয়া তো দূরের কথা, যদি শুনতো জামাতের লোক আসছে, বিএনপির লোক শ্রোতা হয়ে আসছে, তারপরেও পুলিশের গাড়ি 3 খান হাজির, কোথায় আছে খুঁজা খুঁজা বের করে তারপরে চোখের সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি, ঠিক না? আজ এমন একটি সুন্দর পরিবেশ যে আল্লাহ দান করলেন, আল্লাহ শুকরিয়ার পাশাপাশি যে সমস্ত ছাত্র ভাইয়েরা তাদের জীবন দিয়ে মায়ের কোল খালি করে এই জাতিকে জগদ্দল পাথর মুক্ত করলেন, ভারতের আধিপত্যবাদ মুক্ত করে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীনতার সুখ নেয়ার সুযোগ করে দিলেন। এই মাহফিলের শুরুতে প্রাণ খুলে ওই প্রাণ দানকারী মর্দে মুজাহিদ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, ইমানের চেতনায় উদ্দীপ্ত ওই ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা যারা জীবন দিয়েছেন বাংলার জমিনকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো আধিপত্যবাদকে স্বীকার করে নাই, প্রথমে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমার ওই নিহত ভাই বোনদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা চোখ হারিয়েছেন, চিরতরে পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, কারো এখনো ঘাড়ের মধ্যে গুলি, শিরোদাঁড়ায় গুলি, রানের মধ্যে গুলি, কারো মাথার ভেতরে গুলি রয়ে গেছে, কানের ভেতরে বুলেট, আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দিয়ে তাদেরকে বাকি জিন্দিগি দেশ এবং ইসলামের প্রতি আরো বেশি কাজ করে যাওয়ার ইমানি দীপ্ততা বাড়িয়ে দেন, সে দোয়া করে আমি আপনাদের উদ্দেশ্যে একেবারেই শর্ট সময়ে, আমার সম্মানিত প্রধান অতিথি আজকে বলেছেন যে রাত বেশি হয়ে গেছে, আমরা এই রাতটুকু যতটুকুই হয়েছে পুরোটাকে কাজে লাগিয়ে দিতে চাই আল্লাহর কোরআনের জন্য। সবাই বলি আমিন। সোজা আমি চলে যেতে চাই কোরআনের কাছে। আমি আজকে এমন এক জায়গা থেকে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ, যেই সূরাটির মধ্যে 4টা 12 আছে। কয়টা 12? 4টা 12 আছে, 3টা 1 আছে। আর এই সূরাটির মধ্যে কষ্ট এবং বিজয় আছে, সব মিলে একটি পরিপাটি এবং গুছালো কথা বলার জন্য আল্লাহর কাছে সর্বপ্রথম সাহায্য চাচ্ছি, ইলম ভিক্ষা চাচ্ছি। আল্লাহ যেন আমাকে কথাগুলো যেভাবে বললে
কোরআনের হক আদায় হবে, যেভাবে বললে শ্রোতা ভাই বোন কষ্ট করে এসে রুহের খোরাক নিয়ে যেতে পারবেন, আল্লাহ যেন সেইভাবে আমাকে কথা বলার যোগ্যতা দান করেন। রব্বি জিদনি ইলমা, রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সোজা চলে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কাছে। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন, কার আশ্রয় চাই আমরা? আমাদের আশ্রয়দাতা কে? আমাদেরকে বিগত 15-16টা বছর পর্যন্ত যারা কেবল স্বৈর শাসকের দলে ছিল না, তাদেরকে হাজার গালিগালাজ করেছে। সেটা বিএনপিকেও বলেছে, জামাতকেও বলেছে। কিন্তু আমার কাছে একটা আশ্চর্য লাগে, বলতাম খুব ফ্রাঙ্কলি একটা কথা বলতাম, মাঝে মাঝে আমাকে এনকারেজ করতে হবে, খুব ফ্রাঙ্কলি একটা কথা বলি। বাংলাদেশে সবচেয়ে বেশি গালি শুনেছে এই কথাটায় যে বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, বিএনপি জামাত বিরোধী গোষ্ঠী। ওরা কিন্তু এই দুই ভাইকে যমজ ভাইয়ের মতো গালিগালাজ করছে, ঠিক না বলেন? কিন্তু হঠাৎ করেই এই দুই ভাইয়ের মধ্যে কেমন যেন একটা বিরোধ বিরোধ ভাব র এবং পালিয়ে যাওয়া গোষ্ঠী পাতিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টারত রয়েছে। তো আজকের এই মাহফিল দেখে আমার প্রচন্ড ভালো লাগলো যে একই মঞ্চে বিএনপি এবং জামায়াতের সর্বোচ্চ নেতৃবৃন্দ এই মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছেন। এর মানে যশোর এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পেরেছে, আলহামদুলিল্লাহ বলেন। দলীয় কিছু মতপার্থক্য থাকবে, কিন্তু বাতিলের দৃষ্টিতে, স্বৈর শাসকের দৃষ্টিতে কিন্তু দুইজন ভাইকেই গালিগালাজ করেছে তারা সমানে। অতএব ঝগড়াঝাটি নয়, বরং দুই দলের রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে, দেশমাতৃকা গড়তে হবে। কারণ ময়দানে এই দুইটা দলই আছে, আর বাকিগুলো হলো ছোট ছোট দল। সুতরাং আপনারা যদি নিজেরা নিজেরা এইভাবে কামড়াকামড়ি করেন, তাহলে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ভারত এবং স্বৈর পতিত শাসক আবার না জানি মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলায় আবার রক্তের হোলি খেলা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? সেজন্য আপনারাই দায়ী থাকবেন। অতএব ঝগড়া নয়। আমি তাদেরকে চিনি, বিএনপির ভাইদেরকে বলবো, গতকালকেও যারা আপনাদেরকে অত্যাচার করলো, হঠাৎ করে
এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে বিব্রত এবং সংকুচিত অনুশোচনায় ডুবে পড়ল।